গতকাল ভারতের পররাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে একটি মন্তব্য করেছেন। আমাদের কাছে মন্তব্যের মিনিংটা হচ্ছে এরকম যে শেখ হাসিনা তার ইচ্ছা অনুযায়ী ভারতে থাকবেন, এখানে ভারতের কিছু বলা করার নেই। ফলে বাংলাদেশ থেকে এতদিন যা বলা হচ্ছে তাকে ফেরত চাওয়া না চাওয়া এগুলোর মুখে কি একেবারেই মানে কলুপ আটার মতন একটা অবস্থা কিনা, বা ভারত এটা স্টপ করে দিল কিনা। মেজর আখতারুজ্জামান রঞ্জন, আপনার বিশ্লেষণ আশা করছি। শেখ হাসিনা নিয়ে ভারতের পরিষ্কার মেসেজ। আমরা গত প্রায় 15 দিন ধরে লক্ষ্য করছি এমন কোন সরকারি কর্মকর্তা নাই, সরকারি দলের উপদেষ্টা নাই, সরকার উপদেষ্টা নাই, এমন কোন অ্যাটর্নি জেনারেল থেকে নিয়ে বড় বড় উকিল সাহেবরা আছে এবং জামাতের উকিল সাহেবরা আছে, তারা বলছে শেখ হাসিনাকে পুলিশ দিয়ে ধরায় নিয়ে আসবো, ইন্টারন্যাশনাল পুলিশ দিয়ে ধরায় নিয়ে আসবো। অনেক ধরনের একটা ন্যাক্কার জন্য বক্তব্য দিয়েছেন এবং বঙ্গবন্ধুকে অনেক গালাগালি করেছেন, বেঈমান বলেছেন অনেকে, বিশ্বাসঘাতকতা বলেছেন অনেকে। সবকিছু যখন এগুলা হয়েছে তখন ভারত খুব ঠান্ডা মাথায় বলেছে, অত্যন্ত ধীরস্থির হয়ে বলেছে, কাউকে দায়ী করে না, কারোর প্রতি কোনো প্রশ্নের জবাব না দিয়েই, কারো কোনো রেফারেন্স না এনে তিনি শুধু বলেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের যতদিন ইচ্ছা, যতদিন থাকতে চান তিনি ততদিন থাকবেন। এই কথাটা কিন্তু অনেক বেশি সুদূর প্রসারী চিন্তার থেকে বলেছেন। উনি তো বলেন না যে বাংলাদেশে উনি ফিরে যাবে না এবং আমরা তাকে ফিরে যেতে দিব না, কারো হাত তুলে দেব না, এইটা কথা বলে নাই তো। তিনি বলেছেন শেখ হাসিনা ওনাদের মেহমান, শেখ হাসিনা ওনাদের এখানে আছেন, উনি যতদিন চাইবেন ততদিন তাদের দেশে থাকবেন। অর্থাৎ উনি শেখ হাসিনাকে ওনার বাড়ি থেকে বের করে দিবেন না। আর ধরিয়ে দেওয়া তো অনেক পরের প্রশ্ন, কারোর কাছে হস্তান্তর করা তো অনেক সুদূর পড়া হতো। এই কথাটাই অত্যন্ত বলিষ্ঠ ভাষায়, অত্যন্ত শক্ত ভাষায়, নম্র ভাবে উনি ডিপ্লোম্যাটিক ভাবে কথা বলেছেন। তারা অনেক বিচক্ষণ ডিপ্লোম্যাট। জয়প্রকাশ এখন বর্তমান বিশ্বে যতজন পররাষ্ট্রমন্ত্রী আছে তার অন্যতম একজন পররাষ্ট্রমন্ত্রী, বলতে গেলে প্রথম 5 জন বা 7 জনের মধ্যে তিনি একজন, যার হাতের টিপে ফিঙ্গারে পৃথিবীর রাজনীতি আছে, পৃথিবীর জিও পলিটিক্স আছে। এমন একটি দক্ষ লোক যখন মুখ খুলেছে তখন বুঝতে হবে এর পিছনে অনেক সুদূর প্রসারী চিন্তা ভাবনা আছে। আর তিনি যেহেতু বলেছেন তিনি যেদিন চাবেন সেদিন ফেরত যাবেন, অর্থাৎ শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার একটা সম্ভাবনা রয়েছে এবং সেই কথাটি উনি পরিষ্কার করে বলেছেন যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার জন্য উনি যেদিন যেতে চাবেন সেদিন, তার মানে ফিরে আসার সম্ভাবনা আছে। সেটা কার ইচ্ছা? শেখ হাসিনার ইচ্ছায়। শেখ হাসিনার ইচ্ছায় বাংলাদেশে ফিরে আসবে কখন? যখন বাংলাদেশে শেখ হাসিনার অনুকূল পরিবেশ তৈরি হবে। তার মানে ভারত মনে করে যে বাংলাদেশে শেখ হাসিনার পক্ষে একটা অনুকূল পরিবেশ সৃষ্টি করা সম্ভব। এই দৃষ্টিভঙ্গি থেকে তারা কথাটা পরিষ্কার করে রেখেছে, উনি যখন যেতে চান তখন তিনি যাবেন। তখন তো প্রয়োজনে ওনার নিরাপত্তার জন্য জয়শঙ্কর সাহেব তাদের নিরাপত্তাদের, তাদের সশস্ত্র বাহিনীকে সহায়তা করতে বলতেও পারে। আর একটা জিনিস মনে রেখেন, আমি পরিষ্কার বলতে চাই আজকে, কে কিভাবে জানি না, বাংলাদেশে ইসলামিক শক্তি উত্থান হোক এইটা একদম মনের থেকে মোদী সরকার চায়। তাদের একটা এজেন্ডা হলো বাংলাদেশে একটা ইসলামিক শক্তির উত্থান হোক, প্রয়োজনে মৌলবাদী শক্তি উত্থান হোক, কিন্তু কোন অবস্থাতে যেন বিএনপি ক্ষমতায় না আসে। এখানে একটা কমন ইন্টারেস্ট আছে। বিএনপি কে কমন ইন্টারেস্ট হলো বিএনপি কে যদি ক্ষমতার থেকে প্রতিহত করা হয়, না আসতে দেওয়া হয়, তাহলে যেমন আমেরিকানরা খুশি হবে তেমন চীনারা খুশি হবে। কারণ তারা অতীতে এই সরকারের সঙ্গে ভালো ব্যবহার পায় নাই, আমেরিকানরাও পায় নাই, আমেরিকানদের কোনো দাবি দাওয়া কোনো কথা তারা রাখে নাই। তারা যেমন আওয়ামী লীগের বিরুদ্ধে খেপা তেমনি বিএনপির বিরুদ্ধে খেপা। চীনও আবার একই কারণে আওয়ামী লীগের বিরুদ্ধে যেমন খেপা, বা খেপা না হলেও তাদের অবস্থান কিছুটা পরিবর্তন হয়েছে, কিন্তু বাংলাদেশের ভিতরে এককাট্টা হয়ে তারা খেপা, তারা প্রচন্ড ভাবে খেপা। কাজে এই দুই শক্তিও চায় না যে বাংলাদেশে
তারেক রহমান সাহেব বা এটা আসুক। আর রাশিয়া তো চাই না, কারণ রাশিয়ার সঙ্গে বিএনপি না রূপপুর পৌরবিদ্যুৎ প্রকল্পে সাহায্য করেছে, না তাদের যে আমাদের পাথর উত্তোলনের যে প্রোগ্রাম ছিল সেটা তো সাহায্য করেছে। ফলে তারাও চাচ্ছে না, রাশিয়া এখন একটি সুপার পাওয়ার, রাশিয়াও চাচ্ছে না যে বিএনপি ক্ষমতায় আসুক। এটা কিন্তু আমার এজাম্পশন, এটা আমার ভুলও হতে পারে, আমি বলছি না যে এটা ধ্রুব সত্য। এটি হলো রাজনৈতিক ভাবে আমার যে এজাম্পশন, আমার যে ধারণা, আমি বিভিন্ন প্রেক্ষাপটের মাধ্যমে যে ধারণাটা আমি পোষণ করি, যে ধারণাটা আমার মধ্যে হয়েছে, আমার যে সম্ভাবনা আমি দেখতে পাই, সেই সম্ভাবনার কথা বললাম। আমার কথা হয়তো বাস্তবে নাও মিলতে পারে, কারণ বাস্তবে না মিলার কারণটা হলো রাজনৈতিক চৌকস নেতৃত্ব যদি এটা আমি আর্লি ওয়ার্নিং দিয়ে রাখছি এই জন্য যে রাজনীতির চৌকস নেতারা যেন আমার এই বক্তব্যটাকে কগনিজেন্সে নিয়ে, আমলে নিয়ে তারা একটা ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে। তাতে কি হবে, আমি যে ওয়ার্নিং গুলো দিচ্ছি সেই ওয়ার্নিং গুলো যদি তারা আমলে নেয়, তাহলে তারা তাদের একটা বেটার পলিটিক্স, আরো ম্যাচিউরড পলিটিক্স, অর্থাৎ উন্নত এবং সুস্পষ্ট এবং পরিপক্ক রাজনৈতিক পদক্ষেপ তারা নিতে পারবে। এবং তারা সেই পরিপক্ক রাজনৈতিক পদক্ষেপ নিলে সবচেয়ে জিনিস হবে, আমার এই ভবিষ্যৎবাণীগুলা ভুল হিসাবে প্রমাণিত হবে। আর যদি রাজনৈতিক নেতারা সেই বিচক্ষণতা দেখাতে না পারেন, যদি রাজনৈতিক নেতারা যদি সেই বিজ্ঞচিত এবং যথোপযুক্ত ব্যবস্থা নিতে না পারেন, তাহলে আমি তো মাঝখান থেকে হিরো হয়ে যাব। সবাই বলবে, আরে উনি তো আগেই বলেছিলেন এটা হয়েছে, এটা হয়েছে। ভাই, আমি আগে বলার জন্য বলছি না। আমি যেহেতু অ্যাক্টিভ পলিটিক্স করি, কিন্তু কোনো দলীয় পলিটিক্স করি না, আমি মানুষের কল্যাণের জন্য, জনগণের কল্যাণের জন্য, দেশ ও জাতির স্বার্থে আমি কতগুলো সাবধান কথা বলি, যাতে আমাদের অন্তর কলহ বাংলাদেশকে অন্যের হাতে তুলে না দেয়। আমি একটা উদাহরণ দিতে চাই এখানে। ভারতে মুসলমানদের আগমন সহজ হয়েছে, সুগম হয়েছে যখন ভারতের রাজা মহারাজাদের মধ্যে একজনের বিরুদ্ধে আরেকজনের যুদ্ধ বিগ্রহ লেগেই থাকতো। এক জমিদার বা এক রাজা আরেক রাজাকে মানতো না, এক মহারাজা আরেক মহারাজা মানতো না। সারা ভারতটা বিভিন্ন রাজা মহারাজাদের অধীনে ন্যস্ত ছিল, কিন্তু তাদের কোনো সশস্ত্র বাহিনী ছিল না। তারা কেন নিজেদের প্রতিরক্ষার জন্য শুধু তারা দুর্গ ভিত্তিক রাজনীতি করেছে। জমিদার বাড়ি, বিশাল বাড়ি বানিয়েছে, রাজা মহারাজাদের মহল বানিয়েছে, রাজারা সেই বাড়ির মধ্যেই তারা সীমাবদ্ধ থেকেছে। আপনি যদি জয়পুরহাটের রাজার বাড়ি দেখেন কি বিশাল বাড়ি, কি উঁচা উঁচা ওয়াল, যাতে সেটা কেউ না হতে পারে। অর্থাৎ রাজা মহারাজা তাদের দুর্গের মধ্যেই নিরাপদ থাকার চেষ্টা করছেন, জনগণকে নিরাপদ করার চেষ্টা করেন নাই। এই সুযোগে জনগণ দেখেছে যে এই সরকাররা, এই রাজা মহারাজারা জালিম, তারা শুধু আমাদের কাছে খাজনা নেয়, আমাদেরকে অত্যাচার করে, আমাদের ফসলের ভাগ নেয়, আমাকে মানুষ হিসাবে গণ্য করে না, তার বাড়িতে গেলে আমাকে কলা পাতা খাইতে দেয়, কচু পাতা খাইতে দেয়। ফলে এই রাজা মহারাজার বিরুদ্ধে যখন মুসলমানরা সাম্যের কথা বলল, শান্তির কথা বলল, এবং মুসলমানরা যখন বাংলাদেশে এসে, তৎকালীন পূর্ব বাংলায় এসে এবং ভারতের বিভিন্ন অঞ্চলে এসে তারা যখন উদারতা পরিচয় দিল, তারা জয় করার পরে মানুষকে না মেরে মানুষের মধ্যে শান্তি বিস্তার করার চেষ্টা করলো। হযরত শাহজালাল যখন এসে মানুষের কাছে ধর্মের কথা বললেন, শান্তির কথা বললেন, সাধারণ মানুষের কথা বললেন, তখন মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করলো। আজকে এই প্রেক্ষাপটে আমি মনে করে দিতে চাই, আজকে জমিদার নাই, রাজা নাই, এই মহারাজা নাই, কিন্তু আমাদের রাজা মহারাজাদের চেয়ে বড় বড় রাজনৈতিক দল আছে, যারা এক দলের সঙ্গে আরেক দলের কোনো বিষয়ে ঐক্যমত হয় না। তাদের মধ্যে যদি বিভেদ বাঁধে, যেহেতু আমরা সবাই মুসলমান, ফলে আমরা এক মুসলমান আরেক মুসলমানের বিরুদ্ধে লাগবো, যুদ্ধ করব, মারামারি করব, কাটাকাটি করব। তাতে বাংলাদেশে প্রতিবেশী দেশ দিয়ে অনেক সুবিধা হবে। প্রতিবেশী দেশ শুধু ভারতীয় সেনাবাহিনী আসবে বা ভারতীয় বাহিনী আসবে এরকম না, হয়তো মমতা ব্যানার্জিও কিছুটা ভারতের সীমানা বাড়ায় ফেলতে পারে,
আমরা কিছু বলতে পারবো না, কারণ আমরা তো ঢাকাতে মারামারি কাটাকাটি নিয়ে ব্যস্ত। হয়তো ত্রিপুরা রাজ্য বলতে পারে যে আমরা এখানে সোজা করে দেই, এই চিটাগাং রেল লাইন ফেলেন দরকার নাই, এটা বাংলাদেশের ভিতরে নিয়ে আসি, আমরা ফেনী পর্যন্ত নিয়ে নেই। কারা নিবে? ত্রিপুরার জনগণ। আবার একইভাবে আসাম করিমগঞ্জ জেলা বলবে যে সিলেট আমাদের মহকুমা ছিল, অতএব আমরা ওই এলাকাটা নিয়ে নেই। তা আপনি তো সেনাবাহিনী নিয়ে এখন টহল দিচ্ছেন, চৌকিদারে ডিউটি করাচ্ছেন, এই সেনাবাহিনী ভালো বেতন ভাতা দিচ্ছেন না, তাদের প্রশিক্ষণ দিচ্ছেন না, তাদের যুদ্ধের জন্য প্রস্তুত করতেছেন না। তাহলে এই সেনাবাহিনী লড়বে কিভাবে? কার বিরুদ্ধে লড়বে? কার নেতৃত্বে লড়বে? কার হুকুমে সেনাবাহিনী যুদ্ধ করতে যাবে? কারণ আমরা তো ঢাকা শহরে সবাই পরস্পর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেছি, পরস্পরের বিরুদ্ধে গালাগালি করছে। জি, আজকে সেই গালাগালির একটা জিনিস দেখলাম যে একটা অভিযোগ আনা হয়েছে, লক্ষ লক্ষ লোককে মারা হয়েছে। আপনি বন্ধু দলকে যার সঙ্গে 15 বছর একসঙ্গে থাকলেন, যাকে আপনি ক্ষমতার অংশীদার করেছিলেন, সেদিন কি আপনার মনে ছিল না? বিনীতভাবে আমি প্রশ্ন করতে চাই আমার লিডারের কাছে, সেদিন কি মনে ছিল না যখন তাকে মন্ত্রী পরিষদে নিয়েছিলেন? সেদিন কি মনে ছিল না 91 সনে যখন তাদের সাহায্য নিয়ে আপনি সরকার গঠন করেছিলেন? আজকে এত বছর পরে এসে এই কথা বলছেন কেন? কাজে আমি মনে করি যে আমার সেনাবাহিনীকে আপনি অধর্ম করে দিচ্ছেন, তাদের মনোবল ভেঙে দিচ্ছেন। তারা কার নেতৃত্বে কাজ করবে এটা স্পষ্টকরণ করা হচ্ছে না। তারা কি বিএনপির কথা শুনবে, না জামাতের কথা শুনবে, না আওয়ামী লীগের কথা শুনবে, না তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের কথা শুনবে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কথা শুনবে? তারাও তো মানে কি বলে কনফিউজড। তারা তো দ্বিধাদ্বন্দ্বে আছে, কোন শক্তির আগামীতে আগায় যাবে এবং কার পক্ষে যাবে। এই সুযোগে কুচবিহার জেলা বাড়ায় দিবে, কুচবিহার বলবে রংপুর আমার মহকুমা ছিল, আমি নিয়ে নিব। দক্ষিণ দিনাজপুর বলবে দিনাজপুর আমাদের বৃহত্তর জেলা ছিল, আমরা দিনাজপুর, পঞ্চগড় এবং জয়পুরহাট আমাদের জেলা ছিল, এটা ছিল দক্ষিণ পশ্চিম দিনাজপুর এবং মুর্শিদাবাদের অংশ। ফলে তারা মুর্শিদাবাদের অংশ হিসাবে ওরা ওটা নিয়ে নিবে। এখানে ভারতীয় সেনাবাহিনী আসবে না, পাবলিক লাঠি নিয়ে ঢুকে পড়বে, পাবলিক এসে দখল করে বসে থাকবে। আপনি কি করবেন? মারামারি করবেন, আপনাকে রক্ষা করবে কে? রক্ষা করার জন্য আমার সশস্ত্র বাহিনী দরকার। সেই সশস্ত্র বাহিনীকে তো আপনি ট্রিপল করে ফেলছেন। তাদেরকে আজকে চৌকিদারে ডিউটি নামায়া গ্রামে গঞ্জে ঘুরাচ্ছেন, রাস্তাঘাটে ঘুরাচ্ছেন, সারা রাত্রি টহল দেওয়াচ্ছেন, দিনের বেলা নাক ডেকে ঘুমাইতেছে। তাদের না আছে প্রশিক্ষণ, না আছে অস্ত্র চালানোর দক্ষতা, না আছে অস্ত্রগুলো সঠিক আছে কিনা সেটা। এবং গত 1.5 বছরে আপনি কোনো নতুন গুলি কেনেন নাই, বুলেট কেনেন নাই, অস্ত্র কেনেন নাই। আপনি কি প্রতি বছর 1 বছর বা 2 বছর পরে পরে কিনতে হয়? না হলে বুলেট বারুদ ড্যাম হয়ে যায়। বারুদ ড্যাম হয়ে গেলে সেই গুলি ব্যবহার করা যায় না। কাজে আমাদের প্রতি বছর পর্যাপ্ত পরিমাণ গুলি কিনতে হয়, সেটাও তো আজকে 1.5 বছর ধরে বন্ধ। কোনো গুলি তো কেনা হচ্ছে না। তাহলে আমার এই রাইফেলের গুলিগুলা, আমার এলএমজির গুলিগুলা, এসএমজির গুলিগুলা হয়তো নাও ফুটতে পারে, কারণ বারুদ ঠান্ডা হয়ে গেলে সেই বারুদ কোনো কাজে লাগে না। বারুদ যদি হয়ে যায়, মানে পুরনো হয়ে যায়, তাহলে সেই বারুদ কাজ করে না। এটা বুঝতে হবে। এই জিনিসগুলো বাস্তবতে আপনাদেরকে খেয়াল করতে হবে। কাজে আজকে আমি বলি, সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষিত করেন, তাদের বেতন ভাতা বৃদ্ধি করেন, তাদেরকে বাংলাদেশের সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষা করার জন্য দায়িত্ব দেন। ইউনিট অফ সিভিল পাওয়ার থেকে ইমিডিয়েটলি তাদেরকে তুলে দেন, তুলে দিয়ে তাদের বেতন বৃদ্ধি করে দেশের জন্য, দেশে অখণ্ডতার জন্য, সার্বভৌমত্বের জন্য কাজ করার দক্ষতা অর্জন করার সুযোগ তাদেরকে দেন। তারা সারা বিশ্বে পিস কিপিং ফোর্স হিসাবে করা ফোর্স, একটা নামি দামি ফোর্স। পৃথিবীর 10টা না 5টা রাষ্ট্রের মধ্যে বাংলাদেশের অবস্থান। সেই বাহিনীকে আপনি উইদাউট কমান্ড, জাস্ট এই সরকারের দুর্বলতার কারণে, এই সরকার ব্যর্থতার কারণে আজকে সেনা বাহিনীও বাংলাদেশে কোনো রকম তৎপরতা চালাতে পারছে না। তাদের ইচ্ছা থাকলেও তারা কোনো শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারছে না। কোন রকম দুষ্কৃতিকারী, দুর্নীতিবাজ তাদেরকে আইনের আওতায় আনতে পারতেছে না। এই বিষয়গুলো আপনাদের অধীনে নিতে হবে। তা আমি তারেক রহমান সাহেবকে তোমার অনুষ্ঠানে আমি বলেছি, তাকে গুড বাই বলেছি, তাকে অনেক কঠিন ভাষায় বলেছি। কেন বলেছি বাবা?
বলেছি তুমি জাগো, তোমার জাগার সময় ভাই, এই জন্য গালি দিয়েছি যে তোমার মধ্যে হ্যাডমে আঘাত লাগুক, তোমার হেডমটার মধ্যে আঘাত করুক, তোমার ব্যক্তিত্বের মধ্যে আঘাত করুক, যে আমি এত বড় নেতা আর মেজর আক্তারের মতো একটা পুষ্কে নেতা আমার বিরুদ্ধে চ্যালেঞ্জ গ্রহণ করে আমি দেখে দিব বাংলাদেশে যে আমার সামনে কোনো লোক কোনো কথা বলতে পারে না। আমি তো তারেক রহমান সাহেবকে জাগানোর জন্য কথাগুলো বলছি। আমি কি জানি না আমি এই দলটা করে আসতেছি গত 40 বছর ধরে, এই দলে কি আমার চেয়ে কারো বেশি দরদ আছে? আমি তো এই বিএনপি যখন করি তখনও তারেক রহমান বিএনপির কেউ না। আমি যখন 91 সময় এমপি হয়েছি তখনও তারেক রহমান ফরমালি বিএনপিতে অংশগ্রহণ করে নাই। সেই বিএনপির বিরুদ্ধে আজকে আমি কথা বলছি। আমার পুত্র তুল্য আমি তারেক রহমানের বিরুদ্ধে কথা বলছি। এটা তো আমার জন্য শুভনীয় নয়, এটা তো আমি বলতে চাই না, কিন্তু কেন বলতেছি? তারেক রহমানের ভালোর জন্য, তার মধ্যে একটা চেতনা জাগানোর জন্য, তার গুসা ওঠানোর জন্য, যেটা বাংলায় বলা হয়, তার মধ্যে একটা গুসা আসো, তার মধ্যে একটা তীব্র প্রতিক্রিয়া আসো, যে প্রতিক্রিয়ার মাধ্যমে এসে সমস্ত ঝুঁকি নিয়ে বাংলাদেশের মানুষের পাশে এসে দাঁড়াবে। ওনাকে সস্তা বক্তৃতা দেওয়ার জন্য তো আমি সমর্থন করতে পারি না। ওনার যে বক্তব্যে দলের ক্ষতি হবে, ওনার নিজের ক্ষতি হবে, সেই বক্তব্যকে তো আমি সমর্থন করতে পারি না, কারণ আমি তো তুলবাজ নই। আমি তো ওনার কাছে হাত পাতার কিছু নাই। আমি যোগ বিয়োগ করে দেখেছি, হিসাব করে দিয়েছি। আমি আজ পর্যন্ত বিএনপি কে যা দিতে পেরেছি তার 1 দশমাংশ বা 100 ভাগের 1 ভাগও আমি বিএনপির থেকে পাই নাই, বা চাইও নাই, বা বিএনপি কোনোদিন নিতেও চাই নাই। কাজেই আমি কন্ট্রিবিউট করে আসছি গত এই 30 বছর রাজনীতিতে, আমি এখনো কন্ট্রিবিউট করতে চাচ্ছি। আমার এই বক্তব্যগুলা বিএনপির পক্ষেই বলতেছি আমি। যারা মনে করে বিপক্ষে, তারা তো রাজনীতি বুঝে না, তারা রাজনীতি অর্থ বুঝে না, তারা স্বার্থন্যাসী, সুবিধাবাদী, চাটুকার, সবচেয়ে বড় কথা তারা লম্পট, তারা দস্যু, তারা চাঁদাবাজ, তারা বিভিন্ন জায়গায় দখলবাজ। এই জন্য তারা আমার কথা তাদের ভালো লাগে না। আমি আমার এলাকায় দেখেছি যে গ্রামে যত খারাপ লোক আছে, চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাসী করে, বা চুরি চামারি করে, বা মানুষের সঙ্গে মামলায় জড়ায় যায়, তারা কেউ আমাকে দেখতে পারে না। তারা সবকিছু আমার বিরোধিতা করে, যদিও তাদের পার্সেন্টেজ 5 to 10%। আমি যতদিন এমপি ছিলাম আমি তাদেরকে নিয়ন্ত্রণে রেখেছি, আমি তাদেরকে কঠোর নিয়ন্ত্রণে রেখেছিলাম। তারা এদিক সেদিক পারে নাই করতে, কিন্তু তারা পরবর্তীতে আমি নির্বাচিত হতে না পারার কারণে, এটা তাদের একটা ষড়যন্ত্র হিসাবে হইতে পারে না বলে আজকে আমার দেশে, আমার গ্রামে, আমার এলাকায় মাসে মাসে খুন খারাপি হয়। কটিয়াদীর পাকুন্দিয়া থানায় এমন কোন মাস যাচ্ছে না যে এই মাসে একজন না একজন মানুষ হত্যা হচ্ছে, নিহত হচ্ছে। এটা আমি প্রতিহত করতে পারছি না। আজকে আমার মনে হয় কটিয়াদীর পাকুন্দিয়া সারা বাংলাদেশের চাঁদার শীর্ষে আছে, চাঁদাবাজির শীর্ষে আছে। আমাদের বিএনপি কতিপয় নেতারা, ইউনিয়ন লেভেলের নেতারা যে হারে একদম নগ্ন ভাবে চাঁদাবাজি করতেছে, এটা আমাকে কষ্ট দেয়, আমাকে ব্যথা দেয়, কিন্তু প্রতিহত করতে পারতেছে না। কারণ আমি আঘাত করতে গেলে তারা বলবে বিএনপি কে আঘাত করেছি। তারা তো বিএনপির নাম দিয়ে করে, তাদেরকে আঘাত করতে পারছে। তারা যুব দলের নাম দিয়ে করে, তারা ছাত্র দলের নাম দিয়ে করে। কাজে তাদেরকে আঘাত করলে তারা বলবে আমি যুব দলকে আঘাত করেছি, তাদেরকে বললে বলবে আমি ছাত্র দলকে আঘাত করেছি, তাদেরকে আঘাত করলে বলবে আমি স্বেচ্ছাসেবক দলকে আঘাত করেছি, তাদেরকে আঘাত করলে বলবে তারা আমি বিএনপি কে আঘাত করেছি। এবং সেটা বুঝাবে তারেক রহমান সাহেবকে, উনি তো বিএনপির উপর একের পরে আঘাত করে যাচ্ছেন, আপনাকে গালি দেয়, বুঝেন না আমাদের কি করতেছে। কিন্তু ওনারা একবারও চিন্তা করে দেখবেন না মেজর আক্তার এগুলো কেন এত বড় বলতেছে, কেন এত বড় ঝুঁকি নিয়ে উনি জীবনের শেষ প্রান্তে এসে, আমি কয়দিন বাঁচবো জানি না, আমার বয়স 74-75 হয়ে যাচ্ছে, আমি বাঁচার তো আমার আর সময় নাই, তারপরে ঝুঁকি করে আমি কেন নিচ্ছি একটা মাত্র কারণে
আমি জিয়ার আদর্শে বিশ্বাস করি। আমি দেশমাতা খালেদা জিয়া নেতৃত্বে আমি দল করেছি। আমার নেতা জিয়া, আমার নেতা খালেদা জিয়া, তাদের আদর্শ বাস্তবায়ন করা আমার দায়িত্ব, তাদের চেতনা আমি ধারণ করি। কাজে আমি তারেক রহমান সাহেবকে বলছি, আল্লাহ আপনাকে এত বড় রাজনৈতিক দলের প্রধান হওয়ার সুযোগ দিয়েছে, আপনি প্লিজ ইতিবাচক ভাবে কাজ করেন, জনগণের পাশে থাকেন। আপনার নেতৃত্ব কেউ নিবে না, এদেশের নেতা আপনি থাকবেন এবং বাংলাদেশের নেতা আপনি হবেন। কাজে আপনি একটু জাগেন, আপনি একটু সজাগ হন, একটু সাহসের সঙ্গে বর্তমান পরিবেশ মোকাবেলা করেন, তাহলে দেখবেন জয় আপনার সুনিশ্চিত। সবাইকে ধন্যবাদ ভাই। আজকের মতো বক্তব্য আমি এখানে শেষ করতে চাচ্ছি। ভালো থাকবেন সবাই, যে যেখানে আছেন। দেশমাতা খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আমি এখনো তারেক রহমানের উত্থান, তারেক রহমানকে ক্ষমতায় আসার জন্য আমি আশাবাদী। তাই আমি বলতে চাই, তারেক রহমান জিন্দাবাদ।